আপনারা সকলেই জানেন যে টাটা অ্যালট্রোজের যে ফেসলিফট ভার্সানটা সেটা কয়েক মাস আগেই ইন্ডিয়াতে লঞ্চ করে গেছে। এবার নতুন অ্যালট্রোজে পুরনো অ্যালট্রোজের তুলনায় কী ফিচার্স বেশি আছে আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা তো থাকবেই, কিন্তু ভিডিওর মূল বিষয়বস্তু সেটা নয়। আজকের ভিডিওতে মেনলি যেটা থাকবে সেটা হচ্ছে মারুতি সুজুকির যে ব্যালেনো, হুন্ডাইয়ের i20 আর নতুন যে টাটা অ্যালট্রোজটা এসছে সেই তিনটে গাড়ির মধ্যে তুলনামূলক আলোচনা। মানে কোন গাড়িটা আপনার জন্য উপযুক্ত, কেনই বা উপযুক্ত, আর কোন গাড়িটা সিটি রাইডিংয়ের জন্য বেশি ভালো, কোন গাড়িটা হাইওয়েতে চলার জন্য বেশি ভালো, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। তিনটে গাড়ি কিন্তু প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি। এবার এই প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি কারা কিনে থাকেন? ধরুন একজন লোক যিনি প্রথমবার গাড়ি কিনেছেন, তিনি ধরুন অল্টো কেটেন কিনলেন, বা এসপ্রেসো কিনলেন, কিংবা আরেকটু ওপরের সেগমেন্টে টাটা টিয়াগো গাড়িটা সেটা কিনলেন, মানে এন্ট্রি লেভেল হ্যাচব্যাকই কিনেছেন। এবার 4-5 বছর 6 বছর ডাউন দ্য লাইন গাড়িটাকে চালিয়েছে, গাড়িতে হাত পাকিয়েছে এবং এখন গাড়িটা প্রফিশিয়েন্টলি চালাতে পারে, তার কোনো প্রবলেম হয় না গাড়িটা চালাতে। এবার সে মনে করছে সে একটু ওপরের দিকে যাবে, মানে এই গাড়িটা তো অনেক বছর হয়ে গেল, এবার এই গাড়িটা বেচে একটা প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি কিনবেন। তো সেই সমস্ত কাস্টমাররাই কিন্তু এই প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি কেনেন, যাদের কাছে আর কি আগে একটা এন্ট্রি লেভেল হ্যাচব্যাক ছিল, এখন তারা প্রিমিয়াম হ্যাচব্যাকে যেতে চাইছে। এটা হচ্ছে ফার্স্ট। এবার সেকেন্ড কাস্টমার কারা? ধরুন কারো বাজেট হচ্ছে 7 থেকে 11 লাখ টাকার মধ্যে। তারা মনে করছে যে 7 থেকে 11 লাখ টাকা, মানে এটা আমি এক্স-শোরুম প্রাইস বলছি, কিন্তু 7 থেকে 11 লাখ টাকা বাজেট যাদের, এক্স-শোরুম প্রাইস বাজেট যাদের, তারা মনে করছে যে আমি এসইউভি তো পেয়েই যাব, 11 লাখ টাকা বাজেটের মধ্যে এসইউভি এসেই যাবে, কিন্তু আমি এসইউভি কিনবো না, কারণ আমি হচ্ছি মেনলি সিটি রাইডার। মানে তারা হচ্ছে বুদ্ধিমান লোক, তারা ভাবছে যে আমি সিটিতে বেশি চলবো, তো সিটিতে চলার জন্যে আমার ফার্স্ট গাড়ি হিসেবে প্রিমিয়াম হ্যাচব্যাক হলেই যথেষ্ট। এবার প্রিমিয়াম হ্যাচব্যাকে সিটিতে তো একটা আনন্দ পাবেই সে চালাবার, তার সাথে সাথে মাঝে মাঝে সে হাইওয়ে ট্যুরও করতে পারবে, এবং শুধু তাই নয়, পাহাড়েও যেতে পারবে সে। এবার উপর থেকে প্রিমিয়াম হ্যাচব্যাকের একটা প্লাস পয়েন্ট হলো যে এই তিনটে যে গাড়ি আছে বা প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি এখন মার্কেটে আছে, সবকটার মধ্যেই কিন্তু লাগেজ স্পেস যথেষ্ট বেশি, মানে 300 লিটারের ওপরে। সুতরাং সেই সমস্ত কাস্টমাররাও আসে যারা প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি ফার্স্ট টাইম কিনতে চায় টু এনজয় দ্য রাইড কোয়ালিটি। কারণ ভেতরেও প্রিমিয়ামনেস তো আছেই, ভেতরে কেবিন স্পেসও বেশি আছে। এবার এই কেবিন স্পেস বেশি আছে সেরকম লোকও কিন্তু এই রকম প্রিমিয়াম হ্যাচব্যাক কিনতে চায় যারা সিদান ভালোবাসে, মানে যারা মনে করছে আমার সিদান গাড়ি পছন্দ, আমি সিদান কিনবো, কিন্তু তারা একটু ভয় পেয়ে যাচ্ছে যে সিদান গাড়িটা কিনবো 5-6 বছর বাদে যদি দাম না পাই। মানে এখন যা সিদানের অবস্থা, যেরকম মার্কেটের অবস্থা, তাতে সিদান তো ক্রমহ্রাসমান সেল। তো সেই অবস্থায় তারা ভাবছে যে সিদানের যদি আমি বাইব্যাক ভ্যালু না পাই, তার থেকে বরং সিদানের মতো আরাম পাবো, অতটা পাবো না কিন্তু সিদানের কাছাকাছি আরাম পাবো, লেস গ্রাউন্ড ক্লিয়ারেন্সওয়ালা গাড়ি, সেরকম একটা গাড়ি কিনে নিই। তো প্রিমিয়াম হ্যাচব্যাক বাই ডিফল্ট তাদের চয়েস এসে যাচ্ছে। এবং এই তিনটে যে সিদান গাড়ি আছে, এদের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটাও কিন্তু খুব একটা বেশি নয়। অ্যালট্রোজের 165 মিলিমিটারের মতো, ব্যালেনো এবং i20-র হচ্ছে 170 মিলিমিটারের মতো, মানে সবকটারই গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অলমোস্ট সমান, তাই জন্যে রাইড কোয়ালিটিটা ভালো হবে। তো যাই হোক, এইসব নিয়ে আলোচনা করার আগে গাড়ির যে ডাইমেনশনটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। কিন্তু ডাইমেনশন বলেও লাভ নেই, আপনাদের সেরকম কোনো সুবিধে হবে না, কিন্তু যদি না বলি তখন আপনারা ভাববেন যে দেখুন গাড়ির তুলনা করছে অথচ ডাইমেনশনটা বললো না। তাই প্রথমেই ডাইমেনশনটা বলি টাটা অ্যালট্রোজের। এর লেন্থ হচ্ছে 3990 মিলিমিটার, হুইথ হচ্ছে 1755 মিলিমিটার, হাইট হচ্ছে 1523 মিলিমিটার। ব্যালেনোর যে লেন্থ সেটা হচ্ছে 3990 মিলিমিটার, মানে অ্যালট্রোজের মতোই লেন্থ, হুইথ হচ্ছে 1745 মিলিমিটার, হাইট হচ্ছে 1500 মিলিমিটার। i20-র লেন্থ হচ্ছে 3995 মিলিমিটার, 1775 মিলিমিটার হচ্ছে হুইথ, 1505 মিলিমিটার হচ্ছে হাইট, অর্থাৎ তিনটেই অলমোস্ট সেম। এবার এদের যে হুইল বেসটা সেটাই এসে যাই। টাটা অ্যালট্রোজের হুইল বেস হচ্ছে 2501 মিলিমিটার, ব্যালেনোর হুইল বেস হচ্ছে 2520 মিলিমিটার, i20-র হুইল বেস হচ্ছে 2570 মিলিমিটার। অর্থাৎ এই তিনটে গাড়ির মধ্যে হুইল বেস বেশি হচ্ছে i20-র, তাই অবভিয়াসলি কেবিন স্পেস বেশি হবে i20 গাড়ির, মানে i20 গাড়ির মধ্যে আপনি বেশি জায়গা পাবেন, বেশি রুমিয়ার লাগবে। কিন্তু যদি আপনি আবার ডিকি স্পেস দেখেন বা বুট স্পেস দেখেন, তাহলে দেখবেন i20-র বুট স্পেসটা কিন্তু সবচেয়ে কম, 311 লিটার। আবার আপনি যদি ব্যালেনোর বুট স্পেস দেখেন তাহলে দেখবেন যে 318 লিটার, আর নতুন অ্যালট্রোজের যে বুট স্পেস সেটা হচ্ছে 345 লিটার। অর্থাৎ বুট স্পেসের দিক থেকে একটু হলেও
অ্যালট্রোজ গাড়িটা এগিয়ে আছে। ভিডিওর মাঝখানে একটা কথা বলে দিই, হ্যাঁ, যে আমার এই ভিডিওতে যারা প্রশ্ন করবেন, যে সমস্ত মেম্বাররা প্রশ্ন করবেন, সেই মেম্বারদের প্রশ্নের উত্তর আমি দেবো আরেকটা ভিডিওর মাধ্যমে। শুধুমাত্র মেম্বাররাই যদি কোশ্চেন করেন তাদেরই প্রশ্নের উত্তর আমি ভিডিওর মাধ্যমে আপনাকে দিয়ে থাকবো। সেটা নিয়ে আমি আবার একটা সেপারেট ভিডিও করে দেবো, হুইচ উইল বি অ্যাভেলেবেল টু অল। সবাই ওটা দেখতে পাবে, কিন্তু প্রশ্নগুলো শুধুমাত্র মেম্বারদের কাছ থেকেই অ্যাকসেপ্ট করা হবে। তো যাই হোক, নতুন অ্যালট্রোজে পুরনো অ্যালট্রোজের তুলনায় কী কী নতুন ফিচার্স এসছে সেটা আমি কথা দিয়েছিলাম যে বলবো বলে, তো সেগুলো একটুখানি আলোচনা করে নিই। নতুন অ্যালট্রোজের যে সমস্ত নতুন ফিচার্সগুলো এসছে সেগুলো হচ্ছে এলইডি ডিআরএলস, টুইন এলইডি হেডল্যাম্পস, এলইডি ফগ লাইটস, ইনফিনিটি টেল ল্যাম্পস, 3D ফ্রন্ট গ্রিল, ফ্ল্যাশ ডোর হ্যান্ডেলস, 16 ইঞ্চি অ্যালয় হুইল, স্মার্ট ডিজিটাল স্টিয়ারিং হুইল, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার সিট আর্মরেস্ট, মেটালিক ইনার ডোর হ্যান্ডেল, গ্যালাক্সি অ্যাম্বিয়েন্ট লাইটিং। এছাড়া নতুন অ্যালট্রোসে আরও কিছু নতুন ফিচার্স এসছে, যেমন রেন সেন্সিং ওয়াইপার, টিপিএমএস, আইসোফিক্স, রিয়ার ডিফগার, রিয়ার এসি ভেন্ট, সানরুফ উইথ ভয়েস কমান্ড, 360 HD সারাউন্ড ভিউ সিস্টেম, ওয়্যারলেস স্মার্টফোন চার্জার। তো এই সমস্ত ফিচার্সগুলো নতুন অ্যালট্রোসে এসে গেছে। সুতরাং ফিচার্সের দিক থেকে যদি আপনি বিচার করেন তাহলে অ্যালট্রোস, যে নতুন অ্যালট্রোস গাড়িটা আছে, সেটা কিছুটা হলেও ব্যালেনো এবং i20 গাড়ির থেকে বেশ কিছুটা এগিয়ে। সুতরাং ফিচার্স যদি আপনি কনসিডার করেন শুধু, তাহলে অবশ্যই অ্যালট্রোস গাড়িটা বাকি দুটো গাড়ির থেকে এগিয়ে থাকবে। এবার চলে আসি ইঞ্জিন স্পেসিফিকেশানে। নতুন অ্যালট্রোসে ইঞ্জিনে কোনো চেঞ্জ হয়নি। 1.2 লিটারের 3 সিলিন্ডার রেভেট্রন পেট্রোল ইঞ্জিনই রয়েছে, যেটা 87 bhp পাওয়ার জেনারেট করে 6000 RPM-এ, আর 115 নিউটন মিটার টর্ক জেনারেট করে 3250 RPM-এ। এবার যথারীতি 3 সিলিন্ডার ইঞ্জিন 4 সিলিন্ডার ইঞ্জিনের থেকে একটু নয়েজি হয়, তাই ব্যালেনোতে যে 1.2 লিটারের ভিভিটি পেট্রোল ইঞ্জিনটা আছে, যেটা 88 bhp পাওয়ার জেনারেট করে 6000 RPM-এ, আর 113 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 4400 RPM-এ, সেই ইঞ্জিনের থেকে অবশ্যই একটু নয়েজি ইঞ্জিন। আবার হুন্ডাইয়ের যে 1.2 লিটারের কাপ্পা 4 সিলিন্ডার ইঞ্জিন আছে, যেটা ম্যাক্সিমাম 82 bhp পাওয়ার জেনারেট করে 6000 RPM-এ, আর 114.7 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 4200 RPM-এ, সেই ইঞ্জিনের থেকেও কিন্তু টাটা অ্যালট্রোজের 3 সিলিন্ডার ইঞ্জিনটা একটু নয়েজি। এবার এই যে পাওয়ার আর টর্কের হিসেবটা দিলাম, সেটা কিন্তু তিনটেরই পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে। নতুন অ্যালট্রোজের যে পেট্রোল ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে, সেটার এক্স-শোরুম প্রাইস 6,89,000 থেকে 9,99,000 অবধি। ব্যালেনোর যে পেট্রোল ম্যানুয়াল ট্রান্সমিশন ইঞ্জিনটা আছে, সেটার দাম 6,74,000 টাকা থেকে শুরু করে 9,96,000 টাকা অবধি। আর i20-র যে পেট্রোল ম্যানুয়াল ট্রান্সমিশনওয়ালা ইঞ্জিনটা আছে, সেটা 7,51,000 টাকা থেকে শুরু করে 10,18,000 টাকা অবধি। এবার ইঞ্জিনের দিক থেকে বুঝতে পারছেন যে ব্যালেনোতে যে 1.2 লিটারের ভিভিটি পেট্রোল ইঞ্জিনটা আছে, সেটা হচ্ছে সুপিরিয়ার দেন আদার টু ইঞ্জিন। সুতরাং 1 নম্বরে যদি আপনি ইঞ্জিনের দিক থেকে কনসিডার করতে চান, তাহলে ব্যালেনোকে 1 নম্বরে রাখবেন। 2 নম্বরে রাখা উচিত আপনার হুন্ডাইয়ের i20 গাড়িকে, আর 3 নম্বরে থাকবে টাটার অ্যালট্রোস গাড়িটা। এবার অ্যালট্রোস গাড়ি ইঞ্জিনের দিক থেকে পিছিয়ে আছে ঠিকই, কিন্তু আরেক দিক থেকে এগিয়ে আছে। 1.5 লিটারের 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন একমাত্র টাটা অ্যালট্রোস গাড়িতেই আছে, আর কোনো প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টের গাড়িতে কিন্তু ডিজেল ইঞ্জিন নেই। সুতরাং এটা একটা প্লাস পয়েন্ট। যারা ডিজেল ইঞ্জিন কিনতে চান, তারা 1.5 লিটারের এই টাটা অ্যালট্রোসের ডিজেলওয়ালা গাড়িটাই কিনতে চাইবেন। ডিজেলের যে ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে, সেটার এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে 8,99,000 টাকা থেকে শুরু করে 11,29,000 টাকা অবধি। অ্যালট্রোস গাড়িতে পেট্রোলের সাথে সিএনজিও আছে। সেই পেট্রোল উইথ সিএনজি গাড়ির দাম শুরু হচ্ছে 7,89,000 টাকা থেকে শুরু করে 11,09,000 টাকা অবধি। এটা 72 bhp ম্যাক্সিমাম পাওয়ার দেয় 6000 RPM-এ, আর 103 নিউটন মিটার টর্ক জেনারেট করে ম্যাক্সিমাম 3,500 RPM-এ। পেট্রোল উইথ সিএনজি মারুতি সুজুকি ব্যালেনোরও আছে। সেই সিএনজি গাড়িটার দাম 8,48,000 থেকে শুরু করে, মানে এক্স-শোরুম প্রাইসের কথা বলছি, 8,48,000 টাকা থেকে শুরু করে 9,41,000 টাকা অবধি আছে। এই পেট্রোল উইথ সিএনজি গাড়িটা ম্যাক্সিমাম 76 bhp পাওয়ার জেনারেট করে 6000 RPM-এ, আর 98.5 ম্যাক্সিমাম নিউটন মিটার টর্ক জেনারেট করে 4,300 RPM-এ। i20 গাড়িতে পেট্রোল উইথ সিএনজি নেই। হ্যাঁ, সিএনজি কি নেই, হুন্ডাইয়ের অন্যান্য গাড়িতে পেট্রোল উইথ সিএনজি আছে, যেমন i10 গাড়ি আছে, কিংবা এদের যে এক্সটার গাড়ি আছে তাতে পেট্রোল উইথ সিএনজি আছে, কিন্তু i20 গাড়িতে পেট্রোল উইথ সিএনজি নেই। এতে সিভিটি আছে,
মানে ট্রান্সমিশন অন্যরকম আছে, সেই সিভিটি ট্রান্সমিশনের এক্স শোরুম প্রাইস 8,89,000 টাকা থেকে শুরু করে 11,25,000 টাকা অবধি। সিভিটি এই ট্রান্সমিশনের গাড়িটা ম্যাক্সিমাম 87 বিএইচপি পাওয়ার জেনারেট করে 6,000 আরপিএমে, আর 114.7 নিউটন মিটার টর্ক জেনারেট করে ম্যাক্সিমাম 1500 আরপিএমে। সুতরাং হুন্ডাইয়ের এই দুটোই আছে, একটা হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশন আর সিভিটি। কিন্তু ব্যালেনোর ক্ষেত্রে আবার এজিএস আছে বা এএমটি আছে। ব্যালেনোর যে এএমটি আছে সেটার এক্স শোরুম প্রাইস 8,08,000 থেকে শুরু করে 9,96,000 টাকা অবধি। এটাও 88 বিএইচপি পাওয়ার জেনারেট করে 6,000 আরপিএমে, 113 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 4,400 আরপিএমে। আবার নতুন যে অ্যালট্রোসটা আছে সেটারও পেট্রোলের এএমটি আছে, সেই পেট্রোল এএমটির এক্স শোরুম প্রাইস 8,29,000 টাকা থেকে শুরু করে 9,65,000 টাকা অবধি। 87 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 6,000 আরপিএমে, আর 115 নিউটন মিটার টর্ক জেনারেট করে ম্যাক্সিমাম 3,250 আরপিএমে। নিউ অ্যালট্রোসের আবার পেট্রোলের ডিসিটি ভার্সানও আছে, মানে ডুয়েল ক্লাচ ট্রান্সমিশনও আছে, যেটার এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 10,30,000 টাকা থেকে 11,49,000 টাকার মধ্যে। এটাও সেম পাওয়ার অ্যান্ড সেম টর্ক জেনারেট করে লাইক এএমটি। অর্থাৎ ইঞ্জিনের দিক থেকে আপনি টাটা অ্যালট্রোসে দুরকম ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে পেট্রোল আর একটা হচ্ছে ডিজেল, আর পেট্রোল উইথ সিএনজিও আছে। আর ট্রান্সমিশনের দিক থেকে ম্যানুয়াল ট্রান্সমিশনও পেয়ে যাচ্ছেন, এএমটিও পেয়ে যাচ্ছেন, আর ডিসিটিও পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, টাটা অ্যালট্রোসের এতগুলো ভেরিয়েন্ট আছে। মারুতি সুজুকি ব্যালেনোর কথা যদি ধরেন তাহলে তাতে পেট্রোলও পেয়ে যাচ্ছেন আর পেট্রোল উইথ সিএনজিও পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি ট্রান্সমিশনের কথা ধরেন তাহলে তাতে ম্যানুয়াল ট্রান্সমিশনও পেয়ে যাচ্ছেন আর এএমটিও পেয়ে যাচ্ছেন। হুন্ডাই i20 ক্ষেত্রে শুধুমাত্র পেট্রোল আসছে, আর অন্য কোনো রকম কিছু আসছে না ইঞ্জিনে, আর ম্যানুয়াল ট্রান্সমিশনও পাচ্ছেন আর সিভিটিও পাচ্ছেন। সুতরাং অ্যালট্রোসের ক্ষেত্রে চয়েসটা আপনার বেশি থাকবে, ভ্যারাইটিও অনেক বেশি থাকবে। কিন্তু ট্রায়েড টেস্টেড আর প্রোভেন ইঞ্জিনের কথা যদি বলেন তাহলে মারুতি সুজুকির যে ব্যালেনো গাড়িটার পেট্রোল ইঞ্জিনটা আছে, ইনফ্যাক্ট ওদের যে সিএনজিটাও আছে পেট্রোল উইথ সিএনজি, সেটা কিন্তু 1 নম্বরেই থাকবে। সেকেন্ডে থাকতে পারে হুন্ডাইটা, আর থার্ডে থাকবে অ্যালট্রোসটা। এবার আপনি যদি সেফটির দিক থেকে বিচার করেন তাহলে নিউ অ্যালট্রোস গাড়িটা ব্যালেনো বা i20 গাড়ির থেকে অনেকটাই এগিয়ে আছে, কারণ এটার প্রি ফেসলিফট যে ভার্সানটা ছিল সেটা 5 স্টার রেটিং পেয়েছিল অ্যাডাল্ট সেফটিতে, আর 3 স্টার চাইল্ড সেফটিতে পেয়েছিল গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে। ব্যালেনো রিসেন্টলি স্কোর করেছে 4 স্টার ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টে, 6টা এয়ারব্যাগও ছিল। আর i20 যে পুরোনো মডেলটা ছিল, যেটা 2টো এয়ারব্যাগ নিয়ে টেস্ট হয়েছিল, সেটা 3 স্টার রেটিং পেয়েছিল গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টে। কিন্তু এখন তো 6 এয়ারব্যাগও হয়ে গেছে, তাই আশা করা যায় i20 যদি ক্র্যাশ টেস্ট করা হয় তাহলে 3 স্টারের থেকে বেটার রেটিং তো পাবেই। কিন্তু সেফটির দিক থেকে যদি অলটুগেদার আপনি কম্প্যারিজন করেন তাহলে নিউ অ্যালট্রোস গাড়িটা কিন্তু অন্য দুটো গাড়ির থেকে অনেকটাই এগিয়ে আছে। এবার চলে আসি রিসেল ভ্যালু। 5-6 বছর আপনি ছেঁচে কুটে ইউজ করলেন, তারপরে কিন্তু 1 নম্বরে মানে আপনি যখন বেচতে যাবেন তখন দেখবেন যে মারুতি সুজুকির যে ব্যালেনো গাড়িটা আছে সেটার রিসেল ভ্যালু সব থেকে বেশি। 2 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের i20, আর 3 নম্বরে থাকবে টাটা অ্যালট্রোস গাড়িটা। রিসেল ভ্যালু কিন্তু উইথ রেসপেক্ট টু মারুতি অ্যান্ড হুন্ডাইয়ের টাটার একটু কমই হবে। সুতরাং রিসেল ভ্যালুর দিক থেকে কিন্তু টাটা 3 নম্বরে, 1 নম্বরে মারুতি, 2 নম্বরে হচ্ছে হুন্ডাই। কেবিন স্পেসের কথা আগেই বলে দিয়েছি যে যেহেতু হুইল বেস বেশি i20, তাই কেবিন স্পেসও এর বেশি। এবার চলে আসি মেনটেন্যান্সে। মেনটেন্যান্সের দিক থেকে মারুতি সুজুকির যেহেতু স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি বেশি, সার্ভিস নেটওয়ার্ক গোটা ভারতবর্ষে বেশি, তাই এর মেনটেন্যান্স কস্টটাও কিন্তু অন্য দুটো গাড়ির তুলনায় কম। হ্যাঁ, আপনি 2 নম্বরে কাকে রাখবেন? 2 নম্বরে রাখা যেতে পারে হুন্ডাই i20। টাটার ক্ষেত্রেও ব্যাপারটা 2 নম্বরে চলে আসতে পারে, কারণ টাটার ভীষণ মিক্স টাইপের সার্ভিস পাওয়া যায়। কোনো সার্ভিস সেন্টারে খুব ভালো সার্ভিস পায়, আবার কোনো সার্ভিস সেন্টার খুব একটা ভালো সার্ভিস দেয় না। সেই জন্য টাটার যে সার্ভিসিংটা, মেনটেন্যান্সটা, সেই মেনটেন্যান্সটা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু কমও হয়ে যায়। তবে সেকেন্ডে দুটোকেই রাখা যেতে পারে, হুন্ডাই i20 এবং টাটা অ্যালট্রোস দুটো গাড়িকেই কিন্তু 2 নম্বরে রাখা যেতে পারে। এবার চলে আসি মাইলেজে। মারুতি সুজুকির যে ব্যালেনো গাড়িটা আছে সেটা ম্যানুয়াল ট্রান্সমিশনই বলুন কিংবা এএমটি বলুন, সেটার মাইলেজ 22 কিলোমিটার পার লিটারের মতো, অর্থাৎ মাইলেজ যথেষ্ট বেশি। আবার এদের যে পেট্রোল উইথ সিএনজি আছে সেটার মাইলেজ হচ্ছে 30.61 কিলোমিটার পার কেজি। i20-র ক্ষেত্রে পেট্রোল যে ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে সেটার মাইলেজ হচ্ছে 16 কিলোমিটার পার লিটারের মতো। এদের যে সিভিটিটা আছে সেটার ক্লেমড মাইলেজ হচ্ছে 20 কিলোমিটার পার লিটারের মতো। এবার অ্যালট্রোসে চলে যাই। অ্যালট্রোসের যে পেট্রোল ম্যানুয়াল ট্রান্সমিশন বা এএমটিটা আছে
সেটার ক্লেমড মাইলেজ হচ্ছে 19.33 KMPL এর মতো, অর্থাৎ ব্যালেনোর থেকে কম। পেট্রোল উইথ সিএনজি যেটা আছে সেটার মাইলেজ হচ্ছে 26.2 কিলোমিটার পার কেজি, আর এদের যে ডিজেলটা আছে সেটার মাইলেজ হচ্ছে 23 কিলোমিটার পার লিটার। সুতরাং মাইলেজের দিক থেকেও আপনি 1 নম্বরে রাখতে পারেন মারুতিকে, কারণ এর যে সিএনজিটা আছে সেটার মাইলেজ অনেক বেশি, পেট্রোলটাও যথেষ্ট ভালো মাইলেজ দিচ্ছে। 2 নম্বরে আপনি কনসিডার করতে পারেন টাটা অ্যালট্রোসকে। হ্যাঁ, আপনি যদি ডিজেল গাড়ি চয়েস করেন তাহলে সম্পূর্ণ আলাদা ব্যাপার, 23 কিলোমিটার পার লিটারের মতো মাইলেজ দিচ্ছে, কিন্তু পেট্রোল আর পেট্রোল উইথ সিএনজি যদি কনসিডার করেন তাহলে ডেফিনেটলি ব্যালেনো গাড়িটা অ্যালট্রোজের থেকে বেশি মাইলেজ দিচ্ছে। আর 3 নম্বরে থাকবে i20 গাড়ি, কারণ i20 গাড়ির মাইলেজ কিন্তু দুটো গাড়ির থেকে বেশ কম। এবার চলে আসি ড্রাইভিং কমফর্টে। ড্রাইভিং কমফর্ট ব্যাপারটা না ভীষণ আপেক্ষিক ব্যাপার, মানে আপনার হাইট কীরকম সেটার ওপর ডিপেন্ডেন্ট হচ্ছে ড্রাইভিং কমফর্টটা। আপনি বসে কীরকম পশ্চারে বসে কতটা ভালোভাবে ড্রাইভিং করতে পারছেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কেউ বলে যে টাটা অ্যালট্রোসে যেহেতু মাটি কামড়ে চলে বড় রাস্তায় সেই জন্য ড্রাইভিং কমফর্টটা সবচেয়ে ভালো, আবার অনেকে বলে ব্যালেনোর যে ড্রাইভিং কমফর্ট সেটাও ভালো, আবার অনেকে হুন্ডাই i20 চালাতেও পছন্দ করে। সুতরাং ওটা ব্যক্তিগত ব্যাপার। আপনি যতক্ষণ না টেস্ট ড্রাইভ করছেন ততক্ষণ আপনি কোনো কংক্রিট ডিসিশনে পৌঁছতে পারবেন না যে কোন গাড়িটার কমফর্ট সবথেকে বেশি। এবার চলে আসি কোন গাড়িটা সিটির জন্য বেশি উপযুক্ত আর কোন গাড়িটা হাইওয়ের জন্য বেশি উপযুক্ত। আপনি সারা বছর যা গাড়ি চালান তার মধ্যে যদি 60 to 70% আপনি হাইওয়েতে চালিয়ে থাকেন আর 30 to 40%-এর মতো যদি সিটিতে চালান, তাহলে অ্যালট্রোস গাড়িটা হবে আপনার জন্য উপযুক্ত। কারণ অ্যালট্রোস গাড়িটা হাইওয়েতে যখন চলে না খুব সুন্দর গ্লাইড করে, মাটি কামড়ে চলে। সুতরাং হাইওয়েতে বেশি চালালে অ্যালট্রোস গাড়িটা হবে আপনার জন্য উপযুক্ত। আবার মারুতি সুজুকির ব্যালেনো যে গাড়িটা আছে সেটা আবার সিটির জন্যও যেরকম উপযুক্ত, আবার হাইওয়ের জন্যও উপযুক্ত। অর্থাৎ কেউ যদি শুধু সিটিতে চালায় তাহলেও এই গাড়িটা যেরকম ভালোভাবে আপনাকে সার্ভিস দেবে, আপনি যদি শুধু হাইওয়েতে চালান সমানভাবে এটা আপনাকে সার্ভিস দেবে। অর্থাৎ দুটো রাস্তার জন্যই কিন্তু আপনি ব্যালেনো গাড়িকে কনসিডার করতে পারেন। আবার আপনার টোটাল যে গাড়ি চালাচ্ছেন তার মধ্যে যদি 60 to 70% আপনার সিটির মধ্যেই চলে তাহলে আপনার জন্য কিন্তু i20 গাড়িটা উপযুক্ত। 30 to 40% যদি আপনার হাইওয়েতে চলে তাহলেই i20 গাড়ি আপনার জন্য উপযুক্ত হবে। অর্থাৎ বুঝতে পারছেন, আপনার যদি বেশি হাইওয়ে চালানোর ব্যাপার থাকে তাহলে আপনি অ্যালট্রোস কনসিডার করতে পারেন বা ব্যালেনো কনসিডার করতে পারেন। আর আপনি যদি সিটিতে বেশি চালিয়ে থাকেন তাহলে আপনি i20 কনসিডার করতে পারেন, আবার ব্যালেনো কনসিডার করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন সকলের সাথে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এরকম গাড়ির ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।